ইন্ডিয়ান সায়েন্টিস্টদের সেন্ট ক্রোম্যান সহেলি, হ্যাঁ এটা ইন্ডিয়াতে তৈরি, আমেরিকাতে খুব একটা এটা চলে না, ওরা কি সব বদমাইশি করে ইন্ডিয়ার ওষুধগুলোতে প্রেস্টিজ লেগেছে নাকি, এটা খুব ভালো ওষুধ, সব জায়গায় চলে। আচ্ছা যাই হোক, তোরা তো পেছনে কেন রে? ওফ, এগুলো হাতে নিয়ে দেখতে হবে। এই ডাক্তারি করার সময় পেশেন্ট ওখানে থাকবে, তোরা এখান থেকে রিমোট কন্ট্রোলে ডাক্তারি করবি? রুগীর থেকে অত দূরে থেকে ডাক্তারি করবি? ডাক্তারিটা তো হাতে কলমে শেখা, বই পড়ে কি ডাক্তারি শেখা যায় বল? বেলিলাভের সার্জারি বইয়ের পেছনে একটা খুব ভালো কথা লেখা আছে, এই রুগী না দেখে ডাক্তারি শেখা যায় না, ওতে খুব সুন্দর কথা আছে। To see patients without books is to sail an uncharted sea, but to read books without patients is not to go to sea at all. মানে বই ছাড়া রুগী দেখে যদিও কিছু শেখা যায়, রুগী না দেখে শুধু বই পড়ে কিছুই শেখা যাবে না। ডাক্তারি হাতে কলমে না শিখলে হবে না। যাক, তোরা তোদের মতো বোঝ, আমরা তো স্যারেদের ঘাড়ের উপর লাফিয়ে উঠে উঠে পড়তে শুনতে আসতাম, পরীক্ষায় না পারলে প্র্যাকটিক্যাল পরীক্ষা এত ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা এবার চুপ কর সব, শোন। কন্ট্রাসেপশন, কনসেপশন কাকে বলে জানিস? হোয়াট ইজ কনসেপশন? কনসেপশন মানে কি? কনসেপশন ফার্টিলাইজেশন পর প্রেগন্যান্সি, কনসেপশন। কন্ট্রাসেপশন মানে, হোয়াট ইজ কন্ট্রাসেপশন? সামথিং হুইচ অ্যাভয়েড প্রেগন্যান্সি অর কনসেপশন। তাহলে কন্ট্রাসেপশনের ডেফিনেশন কি হবে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কন্ট্রাসেপশন? ড্রাগস, ডিভাইসেস অর মেজার্স। সবসময় তো ড্রাগ ব্যবহার করা হয় না, অনেক ডিভাইস আছে যেমন কন্ডোম, এই কপারটি, এগুলো। তাহলে ড্রাগস, ডিভাইসেস অ্যান্ড মেজার্স। অনেক সময় কি হয় যে কয়টাস ইন্টারাপ্টাস, কোনো ড্রাগও নেই, কিছুই নেই। কয়টাস ইন্টারাপ্টাস কি? ইজাকুলেশন আউটসাইড দ্য ভাইয়ানা, উইথড্রয়াল ব্লিডিং, উইথড্রয়াল ইন্টারকোর্স এটাকে বলা হয়। তাহলে ড্রাগস, ডিভাইসেস অর মেজার্স taken before, during or after unprotected sexual intercourse to prevent pregnancy is contraception. বোঝা গেল? প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট। ড্রাগস, ডিভাইসেস or measures taken before, during and after. After হয় মর্নিং আফটার পিল, অ্যাক্সিডেন্টাল ইন্টারকোর্সের পর মর্নিং আফটার পিল বা ইমার্জেন্সি পিল খেয়ে নেওয়া হয়। সুতরাং before, during or after unprotected sexual intercourse to prevent pregnancy is called contraception. আর কন্ট্রাসেপটিভ হচ্ছে যে এজেন্টগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে কন্ট্রাসেপটিভ। তাহলে কন্ট্রাসেপশন, এই কন্ট্রাসেপশন, ফিজিওলজিক্যাল কন্ট্রাসেপশন কাকে বলে? মানে নর্মালি ফিজিওলজিক্যাল কন্ট্রাসেপশন মানে কি? ল্যাকটেশনাল পিরিয়ডে হচ্ছে, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া তো বটেই, অ্যামেনোরিয়া না হলেও যদি এমনি ল্যাকটেশন পিরিয়ডে, কেন হয় ল্যাকটেশন পিরিয়ডে কি হয়? দ্যাট ইজ বিকজ অফ হাই প্রোল্যাক্টিন লেভেল। প্রোল্যাক্টিন লেভেল করে কি? জিএনআরএইচ এর মোড অফ সিক্রিশন। আমরা জানি জিএনআরএইচ দুটো হরমোনকে স্টিমুলেট করে, কি কি? এফএসএইচ আর এলএইচ। তো একটা হরমোন দুটো হরমোনকে কি করে কন্ট্রোল করে? সেটা করতে পারে না। এটা হচ্ছে সেম হরমোন, কিন্তু প্যাটার্ন অফ সিক্রিশন ইজ ডিফারেন্ট ফর টু ডিফারেন্ট হরমোনস। অর্থাৎ জিএনআরএইচ সিক্রেটেড ইন পালসেটাইল ফর্ম। যখন ফ্রিকোয়েন্ট পালস, অর্থাৎ সিক্রিশনের দুটো মাত্রা, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে অ্যাম্পলিটিউড। যদি অ্যাম্পলিটিউড কম, ফ্রিকোয়েন্টলি হয়, তখন হচ্ছে এফএসএইচ সিক্রেশন হবে। আর যদি ফ্রিকোয়েন্সিটা কমে যায়, অ্যাম্পলিটিউডটা হায়ার হয়, তখন এলএইচ সিক্রেশন হবে। ইউজুয়ালি কি হয়? প্রত্যেক হরমোনকে কন্ট্রোল করার জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থাকে। এইটা একটা ব্যতিক্রম যে জিএনআরএইচ একা দুটো হরমোনকে কন্ট্রোল করে বাই
সেপারেট মেথডস অফ সিক্রেশন, মানে দু টাইপের সিক্রেশন হয়। একটা তো বললাম যে ফ্রিকোয়েন্সি বেশি, অর্থাৎ পালসেটাইল ঘন ঘন পালস এভরি 80 to 90 মিনিট সিক্রেশন হচ্ছে, অ্যাম্পলিটিউড কম হচ্ছে স্বাভাবিক। ঘন ঘন যদি হরমোনটা তো একটা স্ট্যান্ডার্ড রেটে তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি যদি সিক্রেশন তাহলে কম পরিমাণ হবে, আর থেমে থেমে হলেই বেশি পরিমাণ হবে। তো এইভাবে এইটা কন্ট্রোল করে। তো এইবার কি হলো, এই প্রোল্যাকটিন করে কি, এই জিএনআরএইচ এর পালসেটাইল মেকানিজমটাকে ডিসঅর্ডার করে দেয়, যার জন্য জিএনআরএইচ সিক্রেশন ঠিকমতো এফএসএইচ এলএইচ স্টিমুলেট করতে পারে না, ওভুলেশন হয় না। সেই জন্য ওই সময় একটু অ্যাকচুয়ালি বলা হয় যে অল কন্ট্রাসেপটিভ মেথডস আর ইউজড ইন কম্বিনেশন, আর শুধু ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া ওইটা হচ্ছে অনেক বেশি প্রেগনেন্সি প্রিভেন্ট করে ল্যাকটেশনাল দ্যান অল দিস কন্ট্রাসেপটিভস ইউজড ইন কম্বিনেশন। তো ল্যাকটেশনাল পিরিয়ড হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি এখন, আমি পরে কথা বলবো, ক্লাসে আছি। হ্যাঁ বল। হ্যাঁ এখন ক্লাস নিচ্ছি আমি। তো এবার কন্ট্রাসেপটিভ, হোয়াট ইজ এন আইডিয়াল কন্ট্রাসেপটিভ। একটা আইডিয়াল কন্ট্রাসেপটিভের কি কি ফিচার দরকার যাকে আমরা আইডিয়াল কন্ট্রাসেপটিভ বলবো? বল একটা দুটো বল, আইডিয়াল কন্ট্রাসেপটিভ কি কি ক্রাইটেরিয়া থাকলে তাকে আমরা বলবো আইডিয়াল কন্ট্রাসেপটিভ? ইউজার ফ্রেন্ডলি, বেশ, মানে ইজি টু ইউজ, ইজিলি অ্যাভেলেবল, বেশ লো কস্ট, it should be effective, it should be safe, কোন আনটুয়ার সাইড এফেক্ট থাকবে না, সেফ থাকবে। আর কি আছে? বেশি মানে হ্যাঁ অন্যের সাহায্য লাগবে না ব্যবহার করতে, নিজে নিজে ব্যবহার করা যাবে, সেলফ ইউজ করা যাবে। আর রিভার্সিবল, যখন ইচ্ছা হবে আমি সঙ্গে সঙ্গে ইউজ করলাম না। আর হচ্ছে ইট শুড হ্যাভ সাম নন কন্ট্রাসেপটিভ ইউজফুল এফেক্টস। হ্যাঁ, আমি তাকে কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করছি, যদি তার আরো কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আমি পাই, যেমন এই ওসি পিল যারা খায়, যাদের মেনোরেজিয়া হয়, মেনোরেজিয়া অনেকটা কারেক্টেড হয়ে যায়। সো দিস ইজ এ নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। আমি কন্ট্রাসেপশন তো পাচ্ছি, উল্টে একটা আলাদা বেনিফিট পাচ্ছি। আর কি হয় ওসিপিলে? আর একটা নন কন্ট্রাসেপটিভ বেনিফিট বলতে পারবি? যারা এটা ইউজ করে তাদের ওভারিয়ান ক্যান্সার কম হয়, ওভারি সাপ্রেশন থাকে বলে। ওগুলো আমরা যখন আলাদা করে ডিসকাস করবো। তাহলে আইডিয়াল কন্ট্রাসেপটিভ শুড বি ইজিলি অ্যাভেলেবল বা ওয়াইডলি অ্যাভেলেবল, ইট শুড বি চিপার, সেলফ ইউজ করা যাবে, ইট শুড বি সেফ, সেরকম কিছু জটিল সাইড এফেক্ট থাকবে না, ইট শুড বি এফেক্টিভ, অ্যান্ড ইট শুড হ্যাভ সাম নন কন্ট্রাসেপটিভ বেনিফিট। কন্ট্রাসেপটিভ ছাড়াও অন্য কিছু বেনিফিট থাকবে। এবার কন্ট্রাসেপশন কিরকম, মানে কত রকমের হয়? একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট মানে অপারেশন যেগুলো হচ্ছে, পার্মানেন্ট হচ্ছে ইরিভার্সিবল। এখন আর ইরিভার্সিবল বলা যায় না, কারণ টিউবার লাইগেশনের পরেও তো আবার রিক্যানালাইজেশন করা হয়। যাই হোক, পার্মানেন্ট মানে বেশিরভাগই হচ্ছে অপারেটিভ, ছেলেদের ক্ষেত্রে ভ্যাসেক্টমি, মেয়েদের ক্ষেত্রে টিউবেক্টমি। আর আমাদের ওগুলো নিয়ে তো অত মাথা ব্যথা নেই, মেন হচ্ছে আমাদের যেগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে টেম্পোরারি ফর স্পেসিং অফ চাইল্ড বার্থ। তো এর মধ্যে এবার কি কি ফিজিওলজিক্যাল কি কি মেথড আছে? একটা তো ল্যাকটেশনাল অ্যামিনোরিয়া গেল, এছাড়া আমরা যদি আর কি কি ফিজিওলজিক্যাল, মানে কোনো কিছু ব্যবহার না করে ফিজিওলজিক্যাল প্যারামিটার দিয়ে আমরা কি করে কন্ট্রাসেপটিভ ইউজ করব? এক নম্বর হলো ওভুলেশন ডিটেক্ট করার জন্য। ওভুলেশন ডিটেক্ট করার জন্য কি করা হয়? বেসাল বডি টেম্পারেচার, বিভিটি মাপা হয়। বেসাল বডি টেম্পারেচার আমরা জানি ওভুলেশনের পর প্রোজেস্টেরন সিক্রেটেড হয়। প্রোজেস্টেরন ইজ এ থার্মোজেনিক হরমোন। থার্মোজেনিক মানে বডি টেম্পারেচার 0.5 ডিগ্রি বাড়িয়ে দেয়। তো
ওইটা দেখে যে জাস্ট বিফোর ওভুলেশন হাফ ডিগ্রি টেম্পারেচার ড্রপ করে তারপরে 1 ডিগ্রি বাড়ে, অর্থাৎ টেম্পারেচারটা হাফ ডিগ্রি বেড়ে যায় ইন দ্য লুটিয়াল ফেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। ওভুলেশনের পরেই তো লুটিয়াল ফেজ শুরু হলো। তো ওইটা দেখে বেসাল বডি টেম্পারেচার রোজ সকালে যদি কেউ তার আন্ডারটাক টেম্পারেচার রেগুলার রেকর্ড করে করে যায়, এক সময় দেখবে একবার ডিপিং হলো। অ্যাকচুয়ালি ডিপিংয়ে 24 ঘন্টার মধ্যে ওভুলেশন হয়, এবং আমরা কি জানি ওভুলেশনের পর ওভামটা ম্যাক্সিমাম 24 ঘন্টা বেঁচে থাকে। অনেকের মধ্যে 6 থেকে 12 ঘন্টার বেশি বাঁচে না, 24 ঘন্টা মাত্র ওভামটা বেঁচে থাকে। তো ওই সময়টুকু ইন্টারকোর্স না করলে গোটা মাসে আর বাচ্চা আসার চান্স থাকে না। তাহলে ওই সময়টুকু ওভাম মাত্র ওই কম সময় বেঁচে থাকে, কিন্তু স্পার্ম অনেক সময় বেঁচে থাকে। স্পার্ম 7 দিন পরেও লিভিং স্পার্ম দেখা গেছে ফিমেল জেনিটালিয়াতে, কিন্তু ওর ফার্টিলাইজিং এবিলিটি 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্সের বেশি থাকে না। মানে বেঁচে থাকলেও ফার্টিলাইজিং এবিলিটিটা থাকে না। তো সেই যদি 48, আমি যদি ওভুলেশন পয়েন্টটা যদি পিন পয়েন্ট করতে পারি, তার 72 ঘন্টা আগে যদি ইন্টারকোর্স বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর ওভুলেশনের পরে 24 ঘন্টা, অর্থাৎ মাসেই 4-5 দিন ইন্টারকোর্স বন্ধ রাখলেই তার আর প্রেগনেন্সি আসার চান্স থাকবে না। কিন্তু ওভুলেশনটা আমরা পিন পয়েন্ট করতে পারি না বলেই এই ঝামেলা হয়, খুব রেগুলার সাইকেল না হলে করা যায় না। তাহলে একটা হলো বিবিটি। 2 নম্বর আর কি আছে? সার্ভাইকাল মিউকাস। সার্ভাইকাল মিউকাসে কি দেখা যায়? পরিস্থিতি তোরা স্পিনবার কিট পড়ে পড়েছিস তো, থিনিং অফ প্রোজেস্টেরনের এফেক্ট কি হয়, সার্ভাইকাল ইস্ট্রোজেনের এফেক্ট কি, প্রোজেস্টেরন এফেক্ট কি। ইস্ট্রোজেনিক এনভায়রনমেন্টে কি হয়? সার্ভাইকাল মিউকাস থিন হয় এবং পরিমাণেও বেশি হয়, আর এতে প্রোজেস্টেরনের এফেক্টে সার্ভাইকাল মিউকাস ঠিক হয়ে যায় সো দ্যাট স্পার্ম ক্যান নট এন্টার। তো এইটা টেস্ট করা যায়, এটাকে বলা হয় স্পিনবার কিট। সার্ভাইকাল ফ্লুইড জাস্ট অ্যারাউন্ড দ্য টাইম অফ ওভুলেশন এক্সেস সিক্রিশন হয়, এবং এটা যদি ইট ইজ স্ট্রেচেবল, একটা স্লাইডের উপর 1 ড্রপ সার্ভাইকাল মিউকাস দিয়ে তারপর একটা কাভার স্লিপ ফেলে দিয়ে যদি কাভার স্লিপটাকে তুলি, তাহলে সুতোর মতো লম্বা হয়ে যায়। স্পিন বার্কিট এর থেকেই বলা হয়। স্পিন বার্কিট মানে সুতোর মতো অনেকটা হয়ে যায়। তো এইটা হচ্ছে এর ফেজ, ইস্ট্রোজেনিক ফেজে হয়। আর যেই ওভুলেশন হয়ে গেল, সার্ভিক্সে এই নেচারটা চেঞ্জ হয়ে যায়, এটা ঠিক হয়ে যায়, আর স্পিন বার্কিটটা চলে যায়। তো প্রোজেস্টেরনের এফেক্ট, অর্থাৎ এই সার্ভাইকাল সিক্রিশনের নেচার দেখে আমরা ওভুলেশন টাইম কিছুটা আন্দাজ করতে পারি। আর হচ্ছে ফার্মিং, ওই একই সার্ভাইকাল মিউকাসটাকে যদি স্লাইডের উপর শুকনো করে দেখা যায় মাইক্রোস্কোপে, ফার্ম গাছের পাতার মতো দেখা যায়, ওটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল থাকে সেই জন্য দেখা যায়। তাহলে এইগুলো গেল ফিজিওলজিক্যাল মেথড। এরপর হচ্ছে ড্রাগ কি ইউজ করা, কি আর এমনি কি কি ওষুধ ইউজ করা হয় বা মেথডস। আচ্ছা, মেকানিক্যাল মেথড হচ্ছে কন্ডোম, মেল কন্ডোম, ফিমেল কন্ডোম। কন্ডোম পরীক্ষায় ধরাবে এবং কন্ডোম দেখায়, কন্ডোম ইউজের কি করে ইউজ করবে কন্ডোম, এইগুলি তো খোলা নেই, এটা খুলবো কিনা বুঝতে পারছি না। তো কন্ডোমের টিপে একটা রিসেপ্টেকল থাকে, অর্থাৎ টিপটা ফাঁকা থাকে খানিকটা। কন্ডোমটা ইরেক্ট অবস্থায় পড়তে হবে, এবং ওই পড়ার সময় ওইটা রিসেপ্টেকলটা স্কুইজ করে হাওয়াটা বের করে দিতে হবে। নাহলে কি হয়, অনেকে কন্ডোম রাপচার হয়ে যায়। এয়ারটা যদি থাকে, ওই টেম্পারেচারে হিট এয়ারটা এক্সপেন্ড করে রাপচার হয়ে যায় কন্ডোম, তাতে ফেলিওর হয়। এই আর সঠিক টেকনিক হচ্ছে এইটা কন্ডোমটা প্রথম থেকেই ব্যবহার করতে হবে, এবং জাস্ট আফটার ইজাকুলেশন পেনিসের বেসটা 1 হাত দিয়ে চেপে ধরে বের করতে হবে। নাহলে অনেক সময় হয় কি, আফটার ইজাকুলেশন পেনিস যখন ফ্ল্যাক্সিড হয়ে যায়, উইথড্র করলে কন্ডোমটা ভেতরে রয়ে যায়, বা অনেক সময় পাশ দিয়ে হয়ে যায়, কি বলে, লিকেজ হয়, স্পার্ম চলে যায়। এই জন্য কন্ডোমে ফেলিওর রেট বেশি। আচ্ছা, এবার হচ্ছে এই কোনো কন্ট্রাসেপটিভ মেথডের ফেলিওর রেট কিভাবে ক্যালকুলেশন করা হয় জানিস তোরা? হোয়াট ইজ পার্ল ইন্ডেক্স? পার্ল ইন্ডেক্স কি?
কোন কোন কন্ট্রাসেপটিভ কতটা এফেক্টিভ সেইটা পার্ল ইন্ডেক্স দিয়ে সেটাকে এক্সপ্রেস করা হয়। যদি পার্ল ইন্ডেক্স ইজ লেস দ্যান 10 তাকে আমরা মোটামুটি এফেক্টিভ বলি। পার্ল ইন্ডেক্স কি করে ক্যালকুলেট করা হয় বলতো জানিস? একজন বল। নাম্বার অফ ফেইল্ড প্রেগন্যান্সি, হ্যাঁ, তারপরে এইটা হিসাব এটা এক্সপ্রেস করা হয় 100 মানে ওমেন ইয়ার্স, HWY 100 ওমেন ইয়ার্স। 100 ওমেন ইয়ার্স মানে 100টা মেয়ে এক বছর ধরে ব্যবহার করলে কজনের ফেলিওর হতো সেই হিসাবে এটা ইউজ করা হয়। তো এটা ক্যালকুলেট করা হয় কি করে? এটা ক্যালকুলেট করা হয় কোন একটা পার্টিকুলার পদ্ধতি। আমি যদি আমি এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের আমি এর পার্ল ইন্ডেক্স বার করবো, কি করে করব? এইটা আমি ধরা যাক আমি 500 মেয়েকে এটা ব্যবহার করতে দিলাম, তারা 1 বছর 2 বছর ব্যবহার করলো। 2 বছর ব্যবহার করার পর আমি দেখলাম যে 10 জন প্রেগনেন্ট হয়েছে। প্রপারলি ইউজ করার পর যারা ডিফল্ট হবে তাদের আমি বাদ দিলাম। তাহলে এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে? যে নাম্বার অফ ফেইল্ড প্রেগনেন্সি, 10 জন যদি প্রেগনেন্ট হয় তাহলে 10 ইন্টু 1200 বিকজ অফ 100 ওমেন ইয়ার্স, 10 ইন্টু 1200 ডিভাইডেড বাই কতজন মেয়ে মানে কতজন পেশেন্ট এটা ব্যবহার করলো ইন্টু কত মাস, ওইটা মাসে, উপরেও আমি মাসে করেছি। 1200 মানে 100 বছর মানে 1200 মাস। তো সেই রকম নিচেরটাও হবে, যতজন ব্যবহার করছে, যদি 500 জন ব্যবহার করে, ধরে নিলাম 1 বছর ব্যবহার করেছি, তাহলে 500 ইন্টু 1200 হবে। বা যদি 2 বছর ব্যবহার করলে 500 ইন্টু 2400 হবে। তাহলে উপরে হলো 10 ইন্টু 1200, নিচে হলো 500 ইন্টু 2400, 2 10 হলে 5, মানে এর ফেলিওর রেট খুবই কম। এইভাবে ক্যালকুলেশন করা হয়। তাহলে পার্ল ইন্ডেক্স পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে, হোয়াট ইজ পার্ল ইন্ডেক্স? দ্য নাম্বার অফ প্রেগনেন্সি ফেলিওর রেট মানে নাম্বার অফ ফেইল্ড প্রেগনেন্সি ইন্টু 1200 ডিভাইডেড বাই নাম্বার অফ ওমেন ইউজড দ্য কন্ট্রাসেপটিভ ইন্টু নাম্বার অফ মান্থস, কতজন ব্যবহার করেছে, কত মাস ব্যবহার করেছে, সেটা নিচে হবে। সেটাকে যদি আমরা ভাগ করি, সেটা যেটা আসবে সেটা হচ্ছে পার্ল ইন্ডেক্স। যদি 10-এর কম হয় তাকে মোটামুটি বলা হয় এফেক্টিভ, 10 থেকে 20 হলে মডারেট, 20-র উপর হলে তাকে আমরা বেশি এফেক্টিভ বলি না। এবার কন্ট্রাসেপ্ট তোদের তো এই তো কি বলে ফিজিওলজিতেও পড়েছিস, প্রেগনেন্সি ওভুলেশন হচ্ছে, ওভুলেশনের পর ওভামটা ফ্যালোপিয়ান টিউবে আসছে, ফার্টিলাইজেশন কোথায় হয়? অ্যাম্পালারি পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, অ্যাম্পালারি পার্টে ফার্টিলাইজেশন হয়। তারপরে ওখান থেকে ফার্টিলাইজড ওভামটা টিউবের মধ্যে দিয়ে ইউটেরাসে আসে এবং ইউটেরাসে 3-4 দিন ওটা ইউটেরাসে ফ্লোটিং অবস্থায় থাকে, তারপরে ওটা ইমপ্ল্যান্টেড হয়। হ্যাঁ, এই যে এই 3-4 দিন ফ্লোটিং অবস্থায় থাকে, ওভামের তো কিছু নেই, সে থেকে খাবার পায়, ওভামটা বেঁচে থাকে কি করে? ওই সময় ইউটেরাইন ডেসিডুয়া থেকে যে সিক্রিশনস হয়, দ্যাট ইজ ভেরি রিচ ইন নিউট্রিয়েন্টস। এটাকে অনেকে বলে ইউটেরাইন মিল্ক, যে এই সময় বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, ফার্টিলাইজড ওভামটাকে। দ্য ইউটেরাইন সিক্রিশন ইজ ভেরি রিচ ইন প্রোটিনস, কার্বোহাইড্রেট, সব কিছু মানে নিউট্রিয়েন্ট ম্যাটার্স। তো সেইটাকে এই জন্য অনেকে এটাকে বলে ইউটেরাইন মিল্ক, যেন অ্যাজ ইফ ইউটেরাস থেকে মিল্ক বেরিয়ে। তারপরে যখন ইমপ্ল্যান্ট করছে তখন তো ও কোরিয়ন বেরোচ্ছে, আস্তে আস্তে প্ল্যাসেন্টা ডেভেলপ হচ্ছে। তার আগে যখন কোনো অ্যাটাচমেন্ট নেই তখন যে বেঁচে থাকে ওই ইউটেরাইন সিক্রিশনস থেকেই বেঁচে থাকে। তাহলে অ্যাট এনি স্টেজ, রাইট ফ্রম ওভুলেশন টু ইমপ্ল্যান্টেশন, এই যে কোনো জায়গায় যদি আমরা এই যে কোনো জায়গায় যদি আমরা তার বাধার সৃষ্টি করতে পারি, তাহলেই কনসেপশন হবে না। ওভুলেশনে আমরা বাধা দিতে পারি, আমরা ফার্টিলাইজেশনে বাধা দিতে পারি, ইমপ্ল্যান্টেশনে বাধা দিতে পারি, সব যে কোনো জায়গায় বাধা দিলেই তো প্রেগনেন্সিটা আটকে যাবে, কনসেপশনটা আটকাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এক এক করে আমরা যদি এগোই। আচ্ছা, এটা কি? হ্যাঁ, আয়ুষ সিডি, পুরো কথাটা কি?
আর একটা আইইউএফডি আছে। হ্যাঁ, আইইউএফডি কি? ইন্ট্রাইউট্রাইন। কি রে সব চুপচাপ কেন? বাচ্চা পেটের মধ্যে মরে গেলে কি বলে? ফিটাল ডেথ। আইইউএফডি, আইইউসিডি, আইইউএফডি। তো এইটা হচ্ছে ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এই ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসের অরিজিনটা খুব ইন্টারেস্টিং। এই আইডিয়াটা এসেছিল আগে, দেখা যেত টার্কিশ বা এই মিডল ইস্টের লোকেরা, ওরা যখন উটের ক্যারাভ্যান নিয়ে যেত, এক একটা ডেজার্ট পার হতো, ডেজার্টের মাঝখানে যদি উটের বাচ্চা হতো না, ওদের ভীষণ ঝামেলায় পড়ে যেত। তোরা ওদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে জানতো, দে ইউজ টু পুট এ পেবল, পাথরের নুড়ি ওদের ক্যামেলের ইউট্রাসের মধ্যে ঢুকিয়ে দিত। ওদেরকে কেউ পড়ায়নি, জানতো না, কিন্তু ইট ওয়াজ এ টাইম ওল্ড প্র্যাকটিস। ওরা ওদের অ্যানসেস্টার্স থেকে দেখে দেখে, যে ওই ক্যারাভ্যানের আগে উটকে নিয়ে যাওয়ার সময় ওরা একটা পেবল এই ইউট্রাসে ঢুকিয়ে দিত উটের, তাতে দেখা যেত ইট প্রিভেন্টস প্রেগনেন্সি। সেটা থেকেই অ্যাকচুয়ালি আস্তে আস্তে যে কি করে আটকাচ্ছে, এই করে করেই আইইউসিডির কনসেপ্টটা আসে, ইন্টারভেন্ট কনসেপ্ট কন্ট্রাসেপটিভ ডিভাইস। দেখা গেল যে ইউট্রাসের মধ্যে যদি কোনো ফরেন বডি দিয়ে দেওয়া হয়, তাহলে ফরেন বডিটা কি করবে? ইউট্রাস কন্ট্রাকশন করবে বারবার টু এক্সপেল ইট আউট। তাহলে দেয়ার বাই ইট উইল প্রিভেন্ট, হোয়াট ইট উইল প্রিভেন্ট? ইমপ্ল্যান্টেশন প্রিভেন্ট করবে। এই জন্য অনেকে এগুলোকে কন্ট্রাসেপটিভ বলে না। দিস আর নট কন্ট্রাসেপটিভস। কন্ট্রাসেপটিভস মানে যারা ফার্টিলাইজেশন বন্ধ করছে, এদেরকে কন্ট্রাজেস্টেশনাল এজেন্ট বা ইন্টারসেপটিভস বলা হয়। অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন এরা আটকায় না। স্পার্ম পেনিট্রেশন, মানে স্পার্ম পেনিট্রেশন তো আটকায় না, এরা ইউজুয়ালি ইমপ্ল্যান্টেশন আটকায়। যাই হোক, আরো অনেক মেকানিজম আছে, আমি বলবো। তো ন্যাচারালি এর থেকে আইডিয়াটা এলো যে যদি একটা ফরেন বডি ইউট্রাসের মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সেটা সামহাউ দ্যাট উইল ইনিশিয়েট কন্ট্রাসেপশন। তো প্রথমে এসেছিল লিপিস লুপ। লিপিস লুপ শুধু একটা প্লাস্টিকের এরকম ডবল শেপেড পাঁচ, আজকাল আর ব্যবহার করে না, কারণ এটা অনেক বড়। তো দেখা গেল যে এইটা যত বড়, তার এফিকেসি তত বেশি, কিন্তু তার সাইড ইফেক্টও তত বেশি। সাইজে যত বড় কপারটি কন্ট্রাসেপটিভ আমরা ইউজ করছি, এর মূলত দুটো মেইন সাইড এফেক্ট, একটা হচ্ছে ডিসমেনোরিয়া, আর একটা হচ্ছে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, এইচএমবি। আরো অনেক রয়েছে ইনফেকশন, কিন্তু মেইন হচ্ছে দুটো। এবং এই কপারটি লাগানোর আগে, কপারটি বলে ফেলছি বারবার, যাই হোক, কন্ট্রাসেপটিভ ডিভাইস লাগাবার আগে আমরা হিস্ট্রিতে এটা সবসময় ভালো করে নিতে হয়। ইফ দ্য ওমেন ইজ সাফারিং ফ্রম ডিসমেনোরিয়া অর হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, তাদেরকে ইউজুয়ালি আমরা নর্মাল এই কন্ট্রাসেপটিভ দিই না, মানে নর্মাল আইইউসিডি দেওয়া হয় না। তাদের জন্য আলাদা আছে প্রোজেস্টাসাট, এখন পাওয়া যায় না, ওই যেটা মিলে না, প্রোজেস্টার হরমোন দিয়ে পাওয়া যায়, তাদের আবার সেটা উপকার হয়। তো নর্মালি এই দুটো হচ্ছে এর সাইড এফেক্ট। এবার দেখা গেল কি, যে এর সাইজটা যত বড় তত সাইড এফেক্ট বেশি, সুতরাং সাইজটা তো ছোট করলেই ঝামেলা মিটে যায়। সাইজ ছোট করে দেখা গেল যে হ্যাঁ, এর কমে গেল ঠিকই, কি বলে, সাইড এফেক্টস গুলো অনেক কমে গেল, কিন্তু এর এফিকেসিও কমে গেল, মানে ফেলিওর রেট বেড়ে গেল। সাইজ ছোট করতে সাইড এফেক্ট তো কমলো, এফিকেসিও কমলো। তখনই এই যে সাইজও ছোট করা যায়, এফিকেসিও ঠিক রাখতে হবে, সেইটার জন্যই কিছু অ্যাডিশনাল জিনিস এতে অ্যাড করা হলো। এটা হচ্ছে এর ডেভেলপমেন্ট হলো কি না, কপার ওয়্যার, এই স্টেমটাতে এটা হচ্ছে কপার ওয়্যার, এই কপার ওয়্যার লাগিয়ে দেওয়া হয়। এই কপার ওয়্যার কতটা থাকে কোন ডিভাইসে, তার উপর তার নাম হয়। যেমন এইটাতে লেখা আছে 375, অর্থাৎ এই 375টা কি, এই যে কপার ওয়্যারটা রয়েছে এর সারফেস এরিয়া কপার ওয়্যারের যেটা রয়েছে সেইটা হলো 375 স্কোয়ার মিলিমিটার। 375 স্কোয়ার মিলিমিটার হচ্ছে সারফেস এরিয়া। এর থেকে ডেলি মোটামুটি 20 থেকে 30 মাইক্রোগ্রাম করে কপার রিলিজ হয়, এবং এর লঞ্জিভিটি ইউজুয়ালি 5 বছর। তো এইটা গেল CU 375।
আর কপার টির মতো যেগুলো দেখতে, হ্যাঁ যেগুলো এইটাতে আমরা শুধু দেখছি স্টেমেই কপারটা রয়েছে, আর্মগুলোতে নেই। কিন্তু যদি কারো কোনো ডিভাইসে সেটা এখানে নেই দেখছি, আর্মে থাকে, তখন সেইটাকে বলা হয়, যেমন 380-তে থাকে, হ্যাঁ 380A বলা হয়, তখন এ মানে ফর আর্ম। আর্ম মানে তার আর্মেও কপার আছে, আর্ম এরও আছে, কিন্তু এর আর্মে কপার নেই বলে আমরা, আর্ম তো একটা থাকবেই, এটা আর্ম যদি না থাকতো শুধু স্ট্রেট লাইন বেরিয়ে চলে আসতো, থাকতো না। তো এইটা আর্ম যেগুলোতে 380A মানে তার টোটাল যে কপারটা রয়েছে তার গায়ে, তার সারফেস এরিয়া 380, এবং এ ডিনোট করে যে আর্মেও আছে। দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, স্টেমে যেটা থাকে এটা ওয়্যারটা উইন্ড করা থাকে, কিন্তু আর্মে ইউজুয়ালি ওয়্যার থাকে না, ব্রেসলেটের মতো থাকে, পাতের মতো থাকে। দুদিকের আর্মে অ্যাকচুয়ালি 33 33 করে 66 থাকে, আর বাকি 314 হচ্ছে স্টেমটাতে থাকে। আর্মে যেটা থাকে সেটা কিন্তু ওয়্যার নয়, এইটা যেমন ওয়্যার, সেরকম 380-ও স্টেমটাতে ওয়্যার থাকে, কিন্তু আর্মে থাকে যেটা, সেটা ব্রেসলেটের মতো, মানে পাতের মতো আর কি, ওয়্যার থাকে না। এইটা হলো তফাৎ দুটোর মধ্যে। এবার কপারটি ইনসারশন। আচ্ছা, হোয়াট ইজ দ্য আইডিয়াল টাইম ফর ইনসারশন? কখন আমরা এটা ইনসার্ট করলে সুবিধা হবে পেশেন্টের পক্ষে? এটা ইনসার্ট করার আগে আমাকে কি কি, কাকে আমি ইনসার্ট করব, ইন্ডিকেশন কি, কাকে দেব? এক নম্বর হচ্ছে প্রেগনেন্সি, আই হ্যাভ টু এক্সক্লুড প্রেগনেন্সি বাই অল মিনস। প্রেগনেন্ট ওমেনকে তো আমরা পড়াবো না কখনো, তাহলে প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কারোর যদি অ্যাকিউট ইনফেকশন, ভাইজানাল ইনফেকশন বা ইউট্রাইন ইনফেকশন যদি থাকে, বা বিগত 3 মাসের মধ্যে যদি ইনফেকশন হয়, এইটা তাহলে ইনফেকশন থাকবে না, যেখানে প্রেগনেন্সি এক্সক্লুশন হলো, যেখানে কোনো ইনফেকশন থাকবে না। 3 নম্বর হচ্ছে, আর যার আনডায়াগনোজড ভাইজানাল ব্লিডিং, কোনো রকমের আনডায়াগনোজড ভাইজানাল ব্লিডিং আছে, তখনও আমরা এটা পড়াবো না। আর কি, আর ইউজুয়ালি নালী প্যারাদের পড়ানো হয় না, কিন্তু এখন ছোট সাইজের বেরিয়েছে, বলছে নালী প্যারাদেরও পড়ানো যাবে। এইটা ইউজুয়ালি কপার ইন্ট্রাইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। হ্যাঁ রে শোন না, প্রীতম ছিল না ওই ঘরে, ওই যে ছিল তাকে দিয়ে দিয়েছি, তোর নাম বলিস, সে বললে হ্যাঁ স্যার আমি চিনি ওনাকে, এ করে দেবো, ও জমা দিয়ে দিয়েছি, বললো সে দিয়ে দেবো। তো এইটা হলো, তাহলে আনডায়াগনোজড ভাইজানাল ব্লিডিং থাকলে আমরা তাকেও পড়াবো না এটা। এবার হচ্ছে এইটা টেকনিক কি করে আইইউসিডি পড়ানো হয়। তোমাদের একটা টেকনিক জানলেই হবে, আগে দুটো টেকনিক ছিল, একটা হচ্ছে পুশ আউট টেকনিক, একটা হচ্ছে উইথড্রয়াল টেকনিক। এখন আর পুশ আউট টেকনিকটা নেই। পুশ আউট টেকনিকটা নেই মানে লিপিস লুপে, পুশ আউট মানে বোঝাই যাচ্ছে পুশ করে বের করে দেওয়া হতো লিপিস লুপ। আর এখন উইথড্রয়াল টেকনিক, এইটাই যেমন কোনো প্লাঞ্জার থাকে না, এর আর্মটা এমনভাবে তৈরি, তুমি পেশেন্টকে লিথোটমি পজিশনে করে ব্লাডার খালি করে, এগুলো কিন্তু তোমাদের ওই যে এতে দেখাবে, ম্যানিকিন থাকে, ম্যানিকিনে ওইগুলো করে দেখাতে বলে, ম্যানিকিনে ওইগুলো ডিভাইসগুলো কি করে ঢোকাতে দেখাবে, প্রত্যেকটা স্টেপ মিস করবে না। পেশেন্ট ব্লাডার এমটি করবে, তারপরে ইন্টারনাল এক্সামিনেশন করে ইউট্রাসের পজিশন দেখবে, দেখে পোস্টেরিয়র ভেনাস স্পিকুলাম দিয়ে সার্ভিক্সের অ্যান্টেরিয়র লিপটাকে ধরবো অ্যালিস দিয়ে, দিয়ে এবার একটা সাউন্ড দিয়ে ইউট্রাসের লেন্থ মাপবো। ইউট্রাসের লেন্থটা মেপে, এই যে এটা গার্ড, এইটাকে ইউট্রাসের লেন্থের সঙ্গে অ্যাডজাস্ট করা হবে। এই যে ধরো একটা সাউন্ড দিয়ে, একটা সাউন্ড ঢুকিয়ে দেখা গেলে এতটা হচ্ছে মাপটা ইউট্রাসের লেন্থ, তাহলে আমি এইভাবে গার্ডটা এই লেভেলে ফিক্স করব, মানে এর বেশি আমি ইন্ট্রোডিউস করবো না, তাহলে তো ফুটো হয়ে যাবে ইউট্রাস। তাহলে এইটা হচ্ছে গার্ডটা, এখানে ইউট্রাস অ্যাডজাস্ট করলাম, ইউট্রাস সাউন্ড দিয়ে মাপ দেখলাম, দেখে এইটা খুব ইজি, এটা জাস্ট ইন্ট্রোডিউস করব, এইটা একবারে ফান্ডাসের কাছে চলে গেল, তখন আমি এই আর্মের জন্য আটকে যাবে, এটা জাস্ট উইথড্র করে নিলেই ওটা রয়ে যাবে। আর সুতোটা 1 ইঞ্চ মতো সার্ভিক্সের বাইরে আমরা কেটে দিই, 1 ইঞ্চ হচ্ছে 1 ইঞ্চ আউটসাইড দ্য ইউট্রাস এটা থাকবে। এটা কেন রাখা হয়,
1 ইঞ্চি কেন রাখা হয়? প্রথম কথা হচ্ছে এটা ঠিক জায়গায় আছে কিনা পেশেন্টকে তো দেখতে হবে, পেশেন্ট বুঝবে কি করে? এটা থ্রেডটা পেশেন্টকে আমরা বলি যে এটা বেরিয়ে গেল কিনা সেটা দেখার জন্য প্রথম 3 মাস অ্যাটলিস্ট আফটার মেনস্ট্রুয়েশন সময় ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে আফটার ইচ মেনস্ট্রুয়েশন এটা ফিল করে দেখবে যে থ্রেডটা আছে কিনা, এটা পেশেন্ট ফিল করতে পারবে। এটা যদি দেখে যে থ্রেডটা হাতে লাগছে তাহলে পেশেন্ট বুঝবে এটা আমার ঠিক জায়গায় আছে, কোনো অসুবিধে নেই। আর 2 নম্বর হচ্ছে যদি যখন এটা কারু বের করতে হয়, যদি থ্রেডটা থাকে খুব ইজিলি আউটডোরেই বের করে দেওয়া যাবে, থ্রেডটা ধরে টানলেই বেরিয়ে আসবে। আর থ্রেডটা যদি না থাকে তখন বের করা একটু মুশকিল মানে ওটিতে নিয়ে গিয়ে বার করতে হবে। তো যাই হোক, তাহলে এটা হচ্ছে থ্রেডটা রাখার সুবিধা। থ্রেডটা রাখার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এই স্পার্ম যখন ভেতরে চলে যায়, স্পার্মের টেলে অনেক সময় ব্যাকটেরিয়া এর মধ্যে দিয়ে চলে যায়, বা এটা তো একটা ফরেন বডি ভেতরে রইলো, ব্যাকটেরিয়া এর মধ্যে দিয়ে চলে যায়, ইনফেকশন চান্সটা বেড়ে যায় এটা আইইউসিডিতে। কিন্তু নর্মাল পদ্ধতি হচ্ছে এটা আমরা 1 ইঞ্চি মতো রেখে দিই। আচ্ছা, এবার হচ্ছে কপার টিপ পরানো হয়ে গেল, পেশেন্টকে অ্যাডভাইস দিয়ে দিলাম যে প্রতি মাসে তুমি পিরিয়ডের পর হয় দেখবে বা এসে আউটডোরে দেখে যাবে, আমরা দেখে নেব। ইউজুয়ালি এক্সপালশন রেট হচ্ছে 3 to 5%, অর্থাৎ 100 জনকে পড়ালে 3 থেকে 5 জনের এটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে। তো সে বেরিয়ে গেছে কিনা, এবং বেরোলে ইউজুয়ালি প্রথম 3 মাসের মধ্যেই বেরিয়ে যায়। যাদের 3 মাসের মধ্যে বেরোয় না তাদের পরে বেরোনোর চান্স অনেকখানি কমে যায়। এরপর কোনো পেশেন্টকে লাগিয়ে দিয়ে যায়, পেশেন্ট এসে কমপ্লেন করলো ডাক্তারবাবু পাড়ায় লোকে বলছে ক্যান্সার হয়ে যাবে, আমার খুলে দিন। আমি কি বললাম, এতে দুটি এর মেন অসুবিধা, একটা হচ্ছে বেশি ব্লিডিং হচ্ছে বা ডিসমেনোরিয়া। এই দুটি যদি পেশেন্ট কমপ্লেন করে, আমি আজকে পড়ালাম, পরের মাসেই পেশেন্ট এলো ডাক্তারবাবু আমার কপারটি পরিয়েছেন, আমার খুব ব্যথা হয়েছে বা আমার খুব ব্লিডিং হয়েছে, আমরা তখনই বের করে দিই না। পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হয়, কাউন্সেল করতে হয় যে প্রথম 2-3 মাস তোমার একটু অসুবিধা হতে পারে, আমি কিছু ওষুধ দিচ্ছি, খাও, এতে ব্যথাটাও কমলো, ব্লিডিংটাও কমবে, 3 মাস পরে তুমি দেখবে এটা অনেক কমে গেছে, 3 মাস পরে তোমার আর কমপ্লিকেশনটা থাকবে না তখন। এবার তারপরেও যদি কারুর পারসিস্ট করে বা কারুর কন্টিনিউয়াস ব্লিডিং হয় তখন আমরা এটা উইথড্র করে দেবো, বের করে নেব। এই গেল আইইউসিডি। এবার আইইউসিডির মেকানিজম অফ অ্যাকশন, কি বলছিলাম, এই কপার, এই আইইউসিডি হচ্ছে ইনার্ট, আর ইনার্ট বলতে লিপিড গ্রুপ, যাতে কিছু নেই, কোনো মেডিকেশন নেই, কিন্তু এটা তো ইনার্ট না, এটাতে কপারটি আছে। সেরকম আরো ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে, এইখানে প্রোজেস্টেরন হরমোন দেওয়া থাকে, মিরেনা বলে একটা পাওয়া যায়, তার স্টেমে প্রোজেস্টেরন হরমোন দেওয়া থাকে। এই প্রোজেস্টেরন হরমোন কি করে, এই যে বলছিলাম বেনিফিশিয়াল এফেক্ট অফ কন্ট্রাসেপটিভ, এই প্রোজেস্টেরন হচ্ছে কি, যাদের ধরো হেভি ব্লিডিং হয় তাদের এই মিরেনা পরিয়ে দিলে এই প্রোজেস্টেরন লোকালি রিলিজ হয়, লোকালি রিলিজ হয়ে ওই ব্লিডিংটা কমায়, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়াটাকে আটকায়। এছাড়া আর কি করে, প্রোজেস্টেরনে এই প্রোজেস্টাসাট মানে মিরেনা দেওয়া হয়, এন্ডোমেট্রিওসিসে দেখা গেছে এন্ডোমেট্রিওসিস কমিয়ে দেয়, অনেক সময় ছোটোখাটো ফাইব্রয়েডেও ইট হেল্পস ইন সাইজ রিডাকশন। তাহলে যেগুলো বায়োঅ্যাক্টিভ মেডিকেটেড কপারটি, যে মেডিকেটেড আইইউসিডি, তার মধ্যে কপারটি একটা, আর একটা হচ্ছে মিরেনা, আর আরেকটা পাওয়া যেত প্রোজেস্টাসাট বলে, সেটা এখন আর পাওয়া যায় না, ব্যবহার হয় না, এখন মিরেনা ব্যবহার করা হয়। মিরেনাতে এতে একটা কি বলে এলএনজি, লিভোনর্জেস্ট্রেল, ওখানে এই ফর্মের প্রোজেস্টেরনটা ইউজ করা হয়, ওইগুলোকে জন্য অনেকে এলএনজি আইইউএস বলা হয়। এলএনজি মানে লিভোনর্জেস্ট্রেল দেওয়া থাকে, লিভোনর্জেস্ট্রেল দেওয়া থাকে, ওইখান থেকে লোকালি 52 মাইক্রোগ্রাম করে প্রোজেস্টেরন রেগুলার রোজ সিক্রেশন হয়, এবং একটা প্রায় 5 বছর থাকে। আচ্ছা, এবার ধরো খুব কমন কোশ্চেন একটা, যে পেশেন্ট এসে বলল যে আই ক্যানট ফিল দ্য থ্রেড, সে থ্রেডটা ফিল করতে পারছে না, তোমার কাছে এলো, তুমিও একটা স্পেকুলাম দিয়ে দেখলে যে সত্যি থ্রেডটা নেই। হোয়াট আর দ্য পসিবিলিটিস? থ্রেড নেই, পেশেন্ট এসে কমপ্লেন করলো থ্রেড নেই, আমি থ্রেড পাচ্ছি না, তুমিও দেখলে স্পেকুলাম দিয়ে যে না সত্যি থ্রেডটা দেখা যাচ্ছে না, কি কি পসিবিলিটি বলো? একটা তো হচ্ছে বেরিয়ে গেছে, আমি যেটা বললাম এক্সপালশন হয়ে গেছে, বেরিয়ে গেল, বেশ। আর
আর কি হতে পারে, কপারটিটা তোমার ডিসপ্লেসড হয়ে গেছে, তুমি যেরকম পড়িয়েছিলে ইউট্রাসের কন্ট্রাকশনে এতে ঘুরে গেছে, ওপর দিকে উঠে গেছে, মানে থ্রেডটা টানা হয়ে ভেতরে চলে গেছে, অর্থাৎ মিসপ্লেসড হয়ে গেছে কপারটিটা। আর কি হতে পারে, ইউট্রাসটা যদি বড় হয় খুব, কোনো কারণে ইউট্রাসটা বড় হলেই তো সুতোটা টানা হয়ে যাবে, একটা বড় ফাইব্রয়েড হলো, ধরো তুমি কপারটি পরে রেখেছো, তার ফাইব্রয়েড হয়েছে, ফাইব্রয়েড একটা সে 5 বছর এটা পড়ে আছে, 1-2 বছর পরে একটা বড় ফাইব্রয়েড হলো, ফাইব্রয়েড হলে ইউট্রাসটা বড় হচ্ছে, কপারটিটা উঠে গেল। আর কি হতে পারে, কপারটিটা ফুটো হয়ে বেরিয়ে গেছে, ইউট্রাস পারফোরেশন হয়ে বেরিয়ে গেছে, পেটে চলে গেছে। আর কি হতে পারে, প্রেগনেন্সি, এর একটা ফেলিওর রেট আছে। তো ইফ দ্য পেশেন্ট বিকামস প্রেগনেন্ট, প্রেগনেন্সি হলেও কি হবে, আস্তে আস্তে ইউট্রাস বড় হচ্ছে, কপারটিটা, তাহলে তুমি আর থ্রেডটা দেখতে পাবে না। তাহলে এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে যে কজেস অফ মিসিং থ্রেড, থ্রেড তুমি মিস করছো, থ্রেড তুমি দেখতে পাচ্ছ না, হোয়াট আর দ্য পসিবিলিটিস। নাম্বার 1 হচ্ছে এক্সপালশন, অর্থাৎ বেরিয়ে গেছে, পেশেন্ট খেয়াল করেনি কখনো সময় বেরিয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর যেটা বললাম মিসপ্লেসড অর ডিসপ্লেসড, সেটা পারফোরেশন, 2 নম্বর হলো ডিসপ্লেসড, তারপরে হলো পারফোরেশন হয়ে পেটের মধ্যে চলে গেছে, অ্যাবডোমেনে উঠে গেছে, এরকম হয়। আমি 2টো অপারেশন করেছি, মানে 2টো পেশেন্টের আমি পেট কেটে কপারটি বার করেছি, এরকম হয়েছে, এটা হয়, এটা অ্যাকচুয়ালি বলে, আমি পারফোরেশন যখন বলবো তখন বলবো। তাহলে একটা হলো পারফোরেশন। আর কি বললাম, ইউট্রাসে কোনো টিউমার হয়েছে, ইউট্রাসটা যদি বড় হচ্ছে আস্তে আস্তে, ইউট্রাসে কোনো টিউমার ফাইব্রয়েড হয়েছে, তখন মিসিং থ্রেড হতে পারে। আর ফাইনালি হচ্ছে প্রেগনেন্সি, পেশেন্ট প্রেগনেন্ট হয়ে গেছে, তখন ইউট্রাসটা বড় হয়েছে, এটা উপরে উঠে গেছে, তুমি মিসিং থ্রেড পাচ্ছ, তুমি থ্রেডটা দেখতে পাচ্ছ না। তাহলে এবার হোয়াট উইল ইউ ডু, তুমি পেশেন্ট এলো, তুমি দেখলে কপার থ্রেডটা পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি কি করবে, তোমাকে তো ডায়াগনোসিস করতে হবে যে এটা ভেতরে রয়েছে, মিসপ্লেসড হয়ে গেছে, বা প্রেগনেন্সি হচ্ছে, না বেরিয়ে গেছে। ন্যাচারালি ইউএসজিও করতে পারলে খুবই ভালো, ইউএসজি না করলেও ক্ষতি নেই। প্লেন এক্সরেতেই এইতে এর এই আইউসিতে বেরিয়াম সালফেটের কোটিং দেওয়া থাকে, প্লাস্টিক যেই তো রেডিওলুসেন্ট, এটা বেরিয়াম সালফেট কোটিং থাকে, প্লেন এক্সরেতেও এটা দেখা যায় পরিষ্কার, আর্মগুলো দেখা যায় না, কিন্তু এটা দেখা যায়। অর্থাৎ একটা এক্সরে, স্ট্রেট এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখে নেবো যে কপারটিটা ভেতরে আছে না নেই, বেরিয়ে গেছে তো বেরিয়ে গেল, ঝামেলা চুকে গেল, যদি দেখা গেল রয়েছে ভেতরে, তাহলে আমাকে ওটা বের করে দিতে হবে। এবার ওটাকে আমরা পেশেন্টকে অ্যাডমিট করে ওটিতে নিয়ে গিয়ে রিমুভ করে দিই। এবার আর নেক্সট কোশ্চেন হচ্ছে যে পেশেন্ট তুমি দেখলে প্রেগনেন্ট হয়ে গেছে, তুমি কি করবে, কপারটি তুমি পরিয়েছো, কপারটি থ্রেডও অল্প দেখা যাচ্ছে, এবং পেশেন্ট এলো প্রেগনেন্সি হয়ে গেছে, তাই তুমি কি করবে। পেশেন্ট এইটা পড়েছে মানে কি, সে প্রেগনেন্সি চাইছে না, সে প্রেগনেন্ট হয়ে গেছে, মানে এটা আমার ডিভাইসের ফেলিওর। তো পেশেন্টকে আমি জিজ্ঞাসা করবো সে প্রেগনেন্সিটা রাখতে চায় কি না চায়। সে যদি বলে আমি প্রেগনেন্সি রাখবো না, তাহলে তো আমরা এমটিপি করে দেবো, ঝামেলা মিটে গেল, এটা আমাদের দায়, প্রেগনেন্সি তার আমরা এমটিপি করে দেবো। কিন্তু সেই যদি বলে যে ডাক্তারবাবু যখন এসে গেছে আমি আর নষ্ট করবো না, আমি রেখে দেবো, তখন প্রশ্ন হলো পেশেন্ট ঠিক করলো আমি রেখে দেবো, রাখতে পারে, কারণ দেখা গেছে এর কোনো টেরাটোজেনিক এফেক্ট নেই। পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে যে অ্যাজ সাচ তুমি যদি প্রেগনেন্সি রাখো, এইটার জন্য বিরাট কিছু ঝামেলা হয় না, যেটা হতে পারে আর্লি প্রেগনেন্সিতে 2-1 বার ব্লিডিং এপিসোড হতে পারে, বা একটুখানি তোমার প্রিম্যাচিওর লেবার বা গ্রোথ রেস্ট্রিকশন হতে পারে, কিন্তু টেরাটোজেনিক এফেক্ট কিছু নেই। এইগুলো বুঝিয়ে বলার পর পেশেন্ট যদি বলে যে না ডাক্তারবাবু ঠিক আছে আমি তাহলে রাখবো, তাহলে প্রেগনেন্সি কন্টিনিউ করবে। সেখানে প্রশ্ন হচ্ছে যে প্রেগনেন্সি যদি সে কন্টিনিউ করে, তাহলে আমি কি কপারটিটা রাখবো কি রাখবো না। এর উত্তর হচ্ছে ইফ আই সি দ্য থ্রেড, যদি থ্রেডটা দেখা যায় তাহলে আই উইল ট্রাই টু টেক ইট আউট উইথ মডারেট ফোর্স। এমন নয় একবারে যে কোনোই হোক বের করতে হবে, আমি হালকা টেনে যদি বেরিয়ে গেল ভালো, যদি না বেরোয় তাতেও কোনো চিন্তা নেই, আমি আগেই বলেছি। আর যদি থ্রেড দেখা না যায় তাহলে বের করার কোনো প্রশ্ন নেই। থ্রেড যদি দেখতে না পায় তখন আমি খুঁচে খুঁচে ভেতর থেকে বের করার কোনো চেষ্টাই করবো না। অর্থাৎ প্রেগনেন্ট যদি হয়ে যায় তাহলে পেশেন্টকে আগে জিজ্ঞাসা করতে হবে সে প্রেগনেন্সি কন্টিনিউ করতে চায় কিনা। যদি কন্টিনিউ করতে না চায় তাহলে আমরা এমটিপি করবো এবং কপারটি বের করে দেবো।
এবার যদি সে কন্টিনিউ করতে চায় তখন দুটো অপশন তাকে বুঝিয়ে বলা যে দিস আর দ্য ডিফিকাল্টিস ইউ মে ফেস, এবং তখন যদি থ্রেডটা দেখা যায় তাহলে আমরা চেষ্টা করব ওটা বের করে দেওয়ার। যদি ইজিলি বেরিয়ে গেল ভালো, না বেরোলো, থ্রেড না দেখা গেলে তো বের করতে পারবোই না। সুতরাং এই হচ্ছে রয়ে গেলে কি করব। এবার কপারটি কি করে, আমি কি বললাম, ইউজুয়ালি এই নর্মাল যেগুলো বায়োঅ্যাক্টিভ নয় তারা ইউজুয়ালি ফার্টিলাইজেশন আটকায় না। তাদের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ফরেন বডি রিয়াকশন, যে এন্ডোমেট্রিয়ামে করে, এন্ডোমেট্রাইটিস হয়, ওখানে অনেক ম্যাক্রোফেজেস আসে, তারা ওভাম স্পার্ম এগুলোকে খেয়ে নেয়, ফার্টিলাইজেশন হয় না। এছাড়া কপার থাকলে কি হয়, কপার অনেক এনজাইম সিস্টেমে আমাদের রয়েছে, কার্বনিক অ্যানহাইড্রেস পার্টিকুলারলি সেই এনজাইম সিস্টেমগুলোকে নষ্ট করে দেয়, কপারের জন্য ইমপ্ল্যান্টেশন হয় না। আর এছাড়া কি হয়, যদি প্রোজেস্টেরন দেওয়া থাকে, মেডিকেটেড হয়, তাহলে প্রোজেস্টেরন কি করে, সার্ভাইক্যাল যে মিউকাস সার্ভাইক্যাল হয়ে যায়, ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেলে স্পার্ম পেনিট্রেশন হবে না। এবং এছাড়া দেখা গেছে যে এই প্রোজেস্টেরনও টু সাম এক্সটেন্ট ইট ক্যান ইনহিবিট ওভুলেশন। হ্যাঁ, প্রোজেস্টেরনে তো ওভুলেশন আটকায়। আমরা যদি যখন মিনি পিল পড়বো, অনলি প্রোজেস্টেরন পিল যেগুলো, তাতেও দেখা গেছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে 100% না হোক ওভুলেশন তারা আটকাতে পারে। ঠিক আছে, তাহলে কপারটির মেকানিজম হয়ে গেল, ইন্ডিকেশন হয়ে গেল, সাইড এফেক্টও মোটামুটি বলে দিলাম। আর অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে তো কাকে কিছুতেই পড়াবো না, সেটা তো হচ্ছে প্রেগনেন্সি তো এক্সক্লুড করে আমি পড়াচ্ছি। হ্যাঁ, যাদের সিভিয়ার ব্লিডিং থাকবে বা সিভিয়ার ডিসমেনোরিয়া থাকবে তাদের আমরা কপারটি পড়াবো না। এইগুলো মোটামুটি এর কপারটি সম্বন্ধে আর কারো কিছু প্রশ্ন থাকলে বলো। এরপর এলো হরমোনস, হরমোনাল কন্ট্রাসেপশন। হরমোনাল কন্ট্রাসেপশন ওরাল হয়, ইনজেক্টেবল হয়। হ্যাঁ, এখন ভ্যাজাইনাল এও পাওয়া যায়, নুভারিং রিং বেরিয়ে গেছে, এর মতো অনেকটা তোমার ওই কি বলে ওগুলোকে, আরে প্রোল্যাপসে লাগিয়ে দেয়। হ্যাঁ, ভ্যাজাইনাল রিং, ওটা এটাকে কি নাম বলে যেটাকে ভুলে গেছি। হ্যাঁ বলো বলো, পেশারি। হ্যাঁ, ভ্যাজাইনাল পেশারি, ওই পেশারির মতো পাওয়া যায়, তাতে হরমোন দেয়া থাকে সেইটা। তো তাহলে এই হরমোনস ওরাল আর ইনজেক্টেবল, ওরালের মধ্যে ইউজুয়ালি যেটা কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, মানে কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ, কম্বাইন্ড ওসি পিল বলা হয়, সিওসি, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। কম্বাইন্ড মানে এতে দুটো হরমোনই রয়েছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটোই রয়েছে। ইস্ট্রোজেন প্রজেস্টেরনের মধ্যে ইউজুয়ালি প্রজেস্টেরন যেটা থাকে লিভোনর্জেস্ট্রেল মোটামুটি থাকে, এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। এইটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করে, প্রজেস্টেরনের ডিফারেন্ট জেনারেশনস অফ প্রজেস্টেরন। হ্যাঁ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন প্রজেস্টেরন। ইস্ট্রোজেনের সেরকম কিছু নেই, ইস্ট্রোজেন ইথিনিল স্টেরয়েড ইউজ করা হয়, ডোজটা কমে দেওয়া হয়েছে। প্রথমে 50 ব্যবহার করা হতো, তারপরে কমে 30-35 এলো, তারপরে 20 এলো, এখন তো 15 বেরিয়ে গেছে। মিনেস বলে একটা পাওয়া যায়, মিনেস, তাতে 15 মাইক্রোগ্রাম থাকে। তাহলে ইস্ট্রোজেন মোটামুটি আগাগোড়া একই আছে, ইথিনিল স্ট্রাডিওল, তার ডোসেজটা কমে এসছে। আগে 50 ছিল, তারপরে কমে কনভেনশনালি 30 or 35 থাকে। এবার লো ডোজ পিল যেগুলো 20 থাকে, এখন আরো আলট্রা লো বেরিয়ে গেছে, 15-10 নিয়ে এখন কাজ চলছে। কারণ এই ওরাল কন্ট্রাসেপটিভের যত কমপ্লিকেশন রয়েছে, একটা ড্রেডেড কমপ্লিকেশন হলো থ্রম্বো এম্বোলিজম। এই থ্রম্বো এম্বোলিজম মানে ভেনা ডিপ ভেন থ্রম্বোসিস, এই থ্রম্বোসিসটা হচ্ছে মেন ইস্ট্রোজেন হচ্ছে দায়ী। ইস্ট্রোজেন লেভেল যত কমিয়ে দেওয়া হবে তত এই থ্রম্বোসিসের ইনসিডেন্সটা কমে যায়। তো এবার কি হলো, তাহলে এই এটা হচ্ছে কম্বাইন্ড পিল, এতে স্টেরয়েড প্রোজেস্টেরন দুরকম রয়েছে। এছাড়াও কিছু ওষুধ আছে অনলি প্রজেস্টেরন পিল। এটা গতবার তোমাদের আগের ব্যাচের বোধহয় ছেলে আমাকে বলছিল যে স্যার, আমাকে উনি পরীক্ষায় জিজ্ঞাসা করেছিলেন যে
এই অনলি প্রজেস্টেরন পিল কাকে বলে? নাম ধরে বুঝতে পারছো, অনলি প্রজেস্টেরন পিল মানে তাতে ইস্ট্রোজেনটা নেই, শুধু প্রজেস্টেরন রয়েছে। সেটা কেন ব্যবহার করা হয়? পার্টিকুলারলি সেটা একটা টাইমেই ব্যবহার করা হয়। কন্ট্রাসেপটিভ পিলের কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে আমরা ল্যাকটেশন পিরিয়ডে দিই না, ফার্স্ট 6 মান্থসে এটা দেওয়া হয় না। ফার্স্ট 6 মান্থসে এইটা আমরা করি না, কারণ এটা মিল্ক প্রোডাকশন, কেউ বলে মিল্ক কমিয়ে দেয়, কেউ বলে মিল্ক কমায় না, এর কোয়ালিটি খারাপ করে দেয়, কম্পোজিশন অল্টার করে দেয়। তো হোয়াট এভার ইট ইজ ইউজুয়ালি নট প্রেসক্রাইব ইন দ্য ফার্স্ট 6 মান্থস আফটার ডেলিভারি। তখন আমরা ইউজুয়ালি বেরিয়ার মেথড ইউজ করতে বলি, কন্ডোম ইউজ করতে পারি। এবার অনেকে বলে কন্ডোম ইউজ করতে পারে না, তখন তাদেরকে আমরা ওই প্রজেস্টেরন অনলি পিল দেওয়া হয়, যেটাকে অ্যাকচুয়ালি যেটা এই জন্য আর একটা নামই তার ল্যাকটেশনাল পিল, বিকজ ওটাকে ল্যাকটেশন পিরিয়ডে দেওয়া হয়, ফার্স্ট 6 মান্থসে দেওয়া হয়। প্রজেস্টেরন পিল বলা হয় তাকে ল্যাকটেশনাল পিল বলা হয়। এছাড়া আরও একটা নাম আছে, কি বলতে পারবে? পিলটা ছোট একটা ওষুধ, মিনি পিলও বলা হয় তাকে। হ্যাঁ, তাহলে ওই পিলটার 3টে নাম, মিনি পিল, ল্যাকটেশনাল পিল আর প্রজেস্টেরন অনলি পিল। ওইটা খাওয়ার নিয়ম হচ্ছে ইউ ক্যান স্টার্ট এনি ডে আফটার চাইল্ড বার্থ। যদি তোমাকে হিস্ট্রি মানে প্রেগনেন্সিটা এক্সক্লুড করতে হবে, প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে। তুমি ইউরিন টেস্ট করে দেখলে নেগেটিভ, তারপর থেকে তার তো পিরিয়ড হচ্ছে না, তুমি দিন কাউন্ট করতে পারবে না, যে কোনো দিন থেকে শুরু করতে পারো। ফার্স্ট 2 দিন আইদার ইন্টারকোর্স বন্ধ থাকবে বা বেরিয়ার মেথড ইউজ করবে, তারপর থেকে আর তাকে কিছু ব্যবহার করতে হবে না। এবং এইটা মিনি পিল বা অনলি প্রজেস্টেরন পিলে কোনো গ্যাপ নেই, ওটা 28টা করে প্যাকেট পাওয়া যায়, একটা পাতে 28টা ট্যাবলেট থাকে, সেটা কন্টিনিউয়াস খেয়ে যাবে, মানে কোনো পিল ফ্রি থাকবে না, পিরিয়ড থাকবে না। অর্থাৎ যেদিন শুরু করবে সে রোজ একটা করে যতদিন ইচ্ছে খেয়ে যাবে। এইটা গেল হচ্ছে মিনি পিল। এবং এর একটা ইন্ডিকেশন হচ্ছে এই ইউজুয়ালি এই সময় এটা ব্যবহার করা হয় শুধুমাত্র ল্যাকটেশন, এই জন্য এটাকে ল্যাকটেশন পিলও বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে যেটা সব থেকে কমনলি ইউজ করা হয় কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ। এর মেকানিজম অফ অ্যাকশন কি? এ কি করে? কপারটি আমরা আইইউসিডির মেন মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ইমপ্ল্যান্টেশন ইনহিবিট করা, ইমপ্ল্যান্টেশন প্রিভেন্ট করা। এর প্রাইমারি অ্যাকশন কি? ইনহিবিট ওভুলেশন। এটা হচ্ছে ইনহিবিট ওভুলেশন, কারণ আমি যখন ইস্ট্রোজেন প্রজেস্টেরন বাইরে থেকে দিচ্ছি, এরা এফএসএইচ আর এলএইচ সিক্রেশন বন্ধ করবে, ওভুলেশন হবে না। শোনো, এর এফেক্টিভনেস ইজ বেটার দেন লাইগেশন। টিউবার লাইগেশনের যা ফেলিওর রেট রয়েছে 0.3 to 0.6%, অর্থাৎ 1000-এ 3 থেকে 4 জনের রিকালাইজেশন হয়ে যাওয়ার ভয় থাকে। পিল যদি কেউ রেগুলারলি খায় তাহলে তার ফেলিওর রেট অলমোস্ট মানে নীল। পিল হচ্ছে যেহেতু ওভুলেশন বন্ধ করছে, সেহেতু এর কন্ট্রাসেপটিভ অ্যাকশন এত স্ট্রং যে রেগুলার পিল খেলে তার হবে না, ফেলিওর রেট একদম মিনিমাম। এটা গেল মেকানিজম অফ অ্যাকশন। এবার হচ্ছে ইন্ডিকেশন, কাকে কাকে দেবে। এটা অলমোস্ট সবাইকে দেওয়া যায়, এর কন্ট্রাইন্ডিকেশন খুব কম। যেমন 1 নম্বর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যদি পেশেন্টের যদি থাকে ইউট্রাস বা ওভারি বা ব্রেস্ট যদি ক্যান্সার থাকে, কন্ট্রাইন্ডিকেশন। 2 নম্বর হচ্ছে আনকন্ট্রোলড বা এটাকে বলা হয় মাইগ্রেন উইথ অরা, যার খুব মাইগ্রেনে ভোগে, পার্টিকুলারলি মাইগ্রেন উইথ অরা যাদের আছে, অর্থাৎ একটুখানি কোনো স্টিমুলেশন হলেই যাদের মাইগ্রেন হয়ে যায়। এমনি তো মাইগ্রেন কারুর যখন তখন হয়, কিন্তু কারুর এমন হয় একটা পার্টিকুলার কিছু স্টিমুলেশন এলে হয়ে যায়, অর্থাৎ মাইগ্রেনেও এটা খুব একটা দেওয়া হয় না। ইরেগুলার ক্যান্সারগুলো বললাম, ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এগুলোতে দেওয়া হয় না। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন। বাকি কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন যদি হার্ট ডিজিজ, আনকন্ট্রোলড হাইপারটেনশন, আনকন্ট্রোলড ডায়াবেটিস। যদি আনকন্ট্রোলড হয়, কন্ট্রোলটা কিন্তু খেতে পারে। আগে হচ্ছে এইগুলোকে একদম দেওয়া হতো না, কিন্তু এখন বলছে আনকন্ট্রোলড যদি হয় তবেই তাকে দেবো না, আদারওয়াইজ আমরা এগুলো দেবো। আর হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, যেটা এই ড্রেডেড কমপ্লিকেশন বললাম, থ্রম্বোএমবোলিজম। যদি কারুর
ভেনাস থ্রম্বোসিসের হিস্ট্রি থাকে তাকে কোনো মতেই এটা আমরা দেবো না। যদি কারুর আগে কোনো রকম ভেনাস থ্রম্বোসিসের হিস্ট্রি থাকে তাকে আমরা এই কম্বাইন্ড পিল তাকে আমরা দেবো না। এই গেল কন্ট্রাইন্ডিকেশন। আর এই সম্বন্ধে আর কি জানা আছে? আচ্ছা, কিভাবে শুরু করবে এইটা পিলটা দেখো, এই পাতাটা একটা পিকুলিয়ার হচ্ছে 28টা ট্যাবলেট আছে, 21টা সাদা, 7টা হচ্ছে অন্য কালারের। এই 7টা হচ্ছে প্লেসিবো, মানে এই 7টা হচ্ছে হরমোন ফ্রি ট্যাবলেট। এটা আয়রন থাকে, ভিটামিন থাকে। এটা দেওয়ার এই পিলটা আমরা ইউজুয়ালি 21 দিনের সাইকেল দিই। এর মধ্যে 21টা পিল হচ্ছে হরমোন, আর এই 7টা হচ্ছে ইউজুয়ালি আয়রন ট্যাবলেট থাকে। আমাদের দেশে যেহেতু মেয়েরা বেশিরভাগ মেয়েই ধরো লেখাপড়া জানে না, তারা হিসাব রাখতে পারে না, তাদের জন্য এটা দেয়া হয়েছে যে তাতে কি হয়, ও হিসাবটা যে একটা পাতা শেষ হলো নেক্সট পাতাটা কবে শুরু করব এটা মনে থাকে না, ভুলে যায় কবে শেষ হয়েছে। এই জন্য 7টা ভিটামিন দেওয়া থাকে, যাতে তাকে বলে দেয় তুমি রোজ খাবে, একদিনও মিস হবে না। নিয়ম হচ্ছে এটার থেকে শুরু করবে, অর্থাৎ লাস্ট 7 ডেজ সে ভিটামিন খাবে। তাহলে তার অভ্যেস থাকলো যে আমি রোজ খেলাম, মনে রাখতে হলো না। এবার যদি 21টার পাতা হয় তাহলে কিভাবে খাবে? আইডিয়ালি এটা যে কোনো দিনই শুরু করা যায় ফ্রম ফার্স্ট 5 ডেজ, কিন্তু বেস্ট হচ্ছে ফার্স্ট ডে থেকে শুরু করা। ফার্স্ট ডে থেকে তুমি শুরু করলে, ফার্স্ট ডে অফ মেন্স 21 দিন খেলে বন্ধ করে দিলে, আবার পিরিয়ড শুরু হলো ফার্স্ট ডে থেকে, তুমি যদি এইভাবে খেয়ে যাও তাহলে তোমাকে আর কোনো হিসাব রাখতে হচ্ছে না। আর যদি 5th ডে থেকে খাও তাহলে নিয়ম হচ্ছে 21 দিন খাওয়ার পর বন্ধ হয়ে গেল, লাস্ট যেটা পরের পাতায় লিখে রাখতে হয় নেক্সট উইকের সেই ডে থেকে শুরু, অর্থাৎ 7 দিন পিল ফ্রি ডেট থাকবে। তাই সেই মাঝখানে পরের মাসে কিন্তু আমি আর 5th ডে গুনবো না। প্রথম দিন হচ্ছে 5th ডে অফ মেন্স, নেক্সট অনওয়ার্ডস হচ্ছে 7th ডে অফ দ্য সাইকেল। সেটা মেনস্ট্রুয়েশনের 5th ডে হোক না হোক, 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, যাই হোক। বুঝতে পারলে কি বললাম? ধরো এই পাতাটা শুরু করলো, এটা মঙ্গলবারে শেষ হলো, এই মঙ্গলবারে শেষ, অর্থাৎ আজকে বুধবার, ধরো আজকে লাস্ট হলো, সে নেক্সট পাতাটা শুরু করবে পরের বুধবার থেকে। সেটা মেনস্ট্রুয়েশনের 5th ডে নাও হতে পারে, সেটা 2nd ডে হতে পারে, 3rd ডে হতে পারে, তাতে কিছু যায় আসে না। অর্থাৎ মাঝখানে এই 7 দিন হচ্ছে পিল ফ্রি থাকবে, এইভাবে হচ্ছে এটা কন্টিনিউ করবে। বোঝা গেল? এবার হচ্ছে যদি একদিন মিস করে যায়, প্রথম যখন খাবে পেশেন্টের মনে হয়, সকালে উঠে মনে হবে কাল খেয়েছি কিনা মনে নেই। এটা খুব কমন পেশেন্টের। এই জন্য আমরা বলি কি যে সবসময় ওই খাবে স্টার্টিং ডেটটা লিখে রাখতে, যে ক তারিখে আমি শুরু করলাম। যদি সকালে উঠে তার মনে হলো কাল খেয়েছি কিনা ভুলে গেছি, সে ওইখান থেকে ক্যালকুলেট করবে যে এত তারিখ থেকে খেলে আমার এতগুলো টাকার কথা। সে গুণে যে দেখলো যে হয়তো সত্যিই খেয়েছে, এটা গুণেই বুঝতে পারবে খেয়েছে কি খায়নি। এবার যদি সে দেখে সত্যিই খায়নি, সকালে উঠে সে দেখলো যে সে হিসাব মতো কাল রাত্রে খেতে ভুলে গেছে, তাহলে সে কি করবে? তাহলে তখনই একটা পিল খেয়ে নেবে, আবার রাতেরটা যেমন চলছে সেরকম চলবে। অর্থাৎ একটা পিল যদি কেউ মিস করে তাতে কোনো অসুবিধে নেই, সে পরের দিন 2টো খেয়ে নেবে, অর্থাৎ যখন মনে পড়বে তখনই একটা খাবে, আবার রাতেরটা যেরকম খাচ্ছিল সেইভাবে খেয়ে যাবে, পুরো পাতাটা কন্টিনিউ করবে। এবার যদি 2 দিন ভুলে যায় পরপর, না 2 দিন ভুলে গেলে তৃতীয় দিনেও সে ওইভাবে 2টো খাবে, কিন্তু তাকে 7 দিন হচ্ছে অ্যাডিশনাল প্রোটেকশন ব্যারিয়ার মেথড নিতে হবে বা ইন্টারকোর্স অ্যাভয়েড করতে হবে। 2 দিনের বেশি ভুলে গেলে ব্লিডিং শুরু হয়ে যায়, তখন তুমি বন্ধ করে দাও, দিয়ে ওইটা আর খেও না, নতুন পাতা শুরু করে দাও। বোঝা গেল? তাহলে একদিন ভুলে গেলে সাধারণত কিছুই হয় না, তুমি পরের দিন 2টো খেয়ে নিলে। 2 দিন ভুলে গেলেও তুমি কন্টিনিউ করো, কিন্তু তুমি অ্যাডিশনাল প্রোটেকশন নাও ফর 7 ডেজ। যেদিন ভুলেছো সেদিন থেকে 7 ডেজ তুমি অ্যাডিশনাল প্রোটেকশন নাও। তারপরে আর কিছু করার দরকার নেই, পাতা শেষ হলো, যেরকম তোমার স্ট্রিপ শেষ হবে সেইভাবে আবার পরের স্ট্রিপ শুরু হবে। কিন্তু 2-এর বেশি দিন ভুলে গেলে, তুমি 2 দিনের বেশি খেতে ভুললে ইউজুয়ালি 3rd ডেতে ব্লিডিং চলে আসে, উইথড্রয়াল ব্লিডিং শুরু হয়ে যায়। উইথড্রয়াল ব্লিডিং আর ব্রেক থ্রু ব্লিডিং এর মধ্যে তফাৎ। আচ্ছা, এর একটা সাইড এফেক্ট বলা হয়নি, সাইড এফেক্ট কিছুই বলি না, আমি তো ইন্ডিকেশন আর কন্ট্রা ইন্ডিকেশন বলেছি। এবার এর সাইড এফেক্ট কি, হঠাৎ কিছু গুড সাইড এফেক্ট আছে যেগুলো আমি ডিসকাস করেছি। একটা হচ্ছে মেনোরেজিয়া হলে ভালো হয়ে যায়, এটা গুড সাইড এফেক্ট। ওভারিয়ান ক্যান্সারের ইনসিডেন্স কমে যায়। বেনাইন ব্রেস্ট ডিজিজ, হ্যাঁ বেনাইন ব্রেস্ট ডিজিজ এইগুলো কমে যায়। ম্যালিগনেন্ট ব্রেস্ট ডিজিজ নিয়ে নানা মত, কেউ বলে স্লাইটলি ইনক্রিজ করে, কেউ বলে ইনক্রিজ করে না। মানে ব্রেস্ট ক্যান্সার এফেক্ট অফ
ওরাল কন্ট্রাসেপটিভ অন ব্রেস্ট ক্যান্সার, বেনাইন ব্রেস্ট ডিজিজ এতে কমে যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওভারিয়ান ক্যান্সার কমে যায়, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কমে যায়। সার্ভাইকাল ক্যান্সার কমে কি বাড়ে এ নিয়ে কোনো ডেফিনিট মত নেই, বাড়ে না অ্যাটলিস্ট, কমে না এই কারণে বলে যারা পিল খায়, তোমরা জানো সার্ভাইকাল ক্যান্সার একটা মেইন কজ হচ্ছে এইচপিভি প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। তো যারা এইটা খায় তারা তো বেরিয়ার মেথড ইউজ করে না, তো তাদের ক্যান্সার বেশি হয়। পিল বাড়ায় না, কিন্তু পিল ইউজারদের ক্যান্সার বেশি হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার। সেরকম ব্রেস্ট ম্যালিগনেন্সি কমায় না, কেউ কেউ বলে সামান্য বাড়াতে পারে, কেউ কেউ বলে বাড়ায় না। তাহলে এইগুলো গেল। আর এর মধ্যে হচ্ছে থ্রম্বোএম্বোলিজম, যেটা ডিপ ভেন থ্রম্বোসিস হয়, এইগুলো হচ্ছে এর সাইড এফেক্ট। সুতরাং এইগুলো, আর এছাড়া কিছু রেয়ার সাইড এফেক্ট আছে যারা অনেকদিন খায়, পার্টিকুলারলি যাদের এর সঙ্গে যারা স্মোক করে তাদের স্ট্রোক হওয়ার ইনসিডেন্স বাড়ে, হাইপারটেনশন হয়। আর হচ্ছে লিভার বেনাইন হেপাটোমা, লিভারে মাল্টিপল ছোট ছোট টিউমার হয় প্রলং কন্ট্রাসেপটিভ পিল খেলে, হেপাটোমা বলে তাদের, বেনাইন হেপাটোমা, ইউজুয়ালি লেস দ্যান 5 সেন্টিমিটার ইন সাইজ। এইগুলো হলো এর সাইড এফেক্টস। ওরাল কন্ট্রাসেপটিভ পিল যদি কেউ কন্টিনিউয়াস খায় এইগুলো হতে পারে।